ওকে, আজকে 21শে এপ্রিল পেন্সিল বক্স বায়ার্স প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আজকে হচ্ছে আমাদের ল্যাব 11, বেস 2 এর ল্যাব 11 আমাদের আজকে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা HTML-টা কমপ্লিট করছিলাম। আমরা HTML বলতে হচ্ছে যে উইদাউট CSS যতটুকু HTML করা পসিবল এটাতে আমাদের কমপ্লিট অলরেডি। আর আমরা লাস্ট টাইম CSS শুরু করছিলাম, CSS কি, CSS কিভাবে কাজ করে, CSS কি কি উপায়ে কাজ করে, এগুলো আমরা হচ্ছে দেখছিলাম এগুলো আমরা। তো এরপরে কিছু জিনিস বাকি ছিল, সেগুলো হচ্ছে আপনাদের কভার করতে বসছিলাম ফার্স্ট বেসি ভিডিওটা দেখে। তা কভার করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, কারণ আমি আর চেয়ে নাই এগুলো নিয়ে আপনাদের, হ্যাঁ। তো আমরা স্যার নতুন টপিকে চলে যাই। নতুন টপিক বলতে হচ্ছে যে ওই সিএসএস এ, তবে একটু আগের নতুন টপিক আর কি আমাদের, হ্যাঁ। তো আমি ল্যাব 11 ক্রিয়েট করে নিচ্ছি। যারা হচ্ছে যে সিএসএস একদম নতুন তারা একটু দেখেন বিষয়গুলা। তো নর্মালি হচ্ছে যে আমাদের HTML করতে গেলে তো একটা মিনিমাম একটা HTML ফাইল লাগে, রাইট? HTML ফাইলের নাম হতে পারে কি, HTML ফাইলের নাম হতে পারে কি, আমরা সবসময় যেটা করি যে সব, যদি আপনার প্রজেক্টে একটা সিঙ্গেল HTML ফাইল থাকে অথবা আপনার প্রজেক্টে যে ডিফল্ট HTML ফাইল থাকবে তার নাম হবে অলওয়েজ ইন্ডেক্স। ইন্ডেক্স, হ্যাঁ। আর ইন্ডেক্স হবে যে ডিফল্ট, ইন্ডেক্স কোনটা, ডিফল্ট হচ্ছে ইন্ডেক্স। এবার এরপরে ডট HTML বসবে না ডট পিএসপি বসবে না ডট পিওয়াই বসবে, এটা ডিপেন্ড করবে ল্যাঙ্গুয়েজের উপর, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কোডটা করতেছেন। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি HTML, তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে কি ডট HTML, হ্যাঁ। যদি এটা একটা ধরেন পিসি প্রজেক্ট হয় তাহলে আমাদের ডিফল্ট ফাইলের নাম হবে ইন্ডেক্সি, কিন্তু ফরম্যাট হবে কি ডট পিএসপি, পাইথন হলে ডট পিওয়াই, এরকম একটা বিষয় আর কি, হ্যাঁ? আচ্ছা, এরপরে যদি আপনার প্রজেক্টে একটা ডিফল্ট সিএসএস থাকে তাহলে তার নাম দিতে পারেন হচ্ছে যে কি, একটা এরকম একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারেন, নিয়ে STYLE, হ্যাঁ। সিএসএস এর এক্সটেনশন বা ফরম্যাট হচ্ছে ডট সিএসএস। তো আমরা যেটা করি হচ্ছে সিএস টাকে বাইরে রাখি না, এটা একটা ফোল্ডারের ভিতরে রেখে দিই। ধরেন রেখে দিলাম হচ্ছে কি সিএস ফোল্ডার বানালাম, তার ভিতরে এটা কি কি রেখে দিলাম, হ্যাঁ। ওকে, দ্যাটস ইট। একটু তো আমরা করতে পারবো সবাই, রাইট? এরপরে এটাকে আমরা হচ্ছে একটা আমাদের নোটপ্যাড ওপেন করে নিই। আমরা হচ্ছে আরো কিছু নোটপ্যাড করবো, তারপর আমরা পিএস করে চলে যাবো। এগুলো থাক, এগুলো লাগবে একটু পরে। ওকে, ইন্ডেক্স ফাইল দ্যাট মিনস HTML ফাইল, এটার উপর কি CSS ফাইল দ্যাট মিনস কি ডিজাইন ফাইল হচ্ছে এটা, হ্যাঁ। তো HTML ফাইলের কোড যেগুলো থাকে বেসিক স্ট্রাকচারের কোড, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এই, হ্যাঁ, CSS একটু কাজ সবাই করে ফেলেন তো একটু, যে একটা HTML ফাইল নিচ্ছি আমরা, একটা CSS ফাইল নিচ্ছি CSS ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, আর HTML ফাইলে লিংক করে দিচ্ছি আমরা। এখন একটু দেখেন, যারা নতুন আছে, আমরা CSS ওইদিন করি নাই বা একদম নতুন, তারা একটু দেখেন CSS কিভাবে লিংক করতে হয়। CSS লিংক করার জন্য আপনাকে লিংক ট্যাগ ইউজ করতে হবে। লিংক ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট লাগবে, নাম হচ্ছে কি রিলেশন। আর এইটার সাথে কি, এই CSS ফাইলের সাথে HTML এর কি ধরনের সম্পর্ক, অথবা HTML এর সাথে CSS ফাইলের কি ধরনের সম্পর্ক, সেই সম্পর্কের নামটা এখানে কি লিখতে হবে। সম্পর্কের নামটা কি, STL শিট। এর হাইপারএভারেসের মধ্যে পাথ বা লিংক বলে দিতে হবে, হ্যাঁ। আমাদের CSS ফাইলটা কোথায় আছে সেই পাথটা বা লিংকটা বলতে হবে। এটা আপনি অনলাইন লিংকও দিতে পারেন, অফলাইন পাথও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের CSS ফাইলটা কোথায় আছে একটু যদি খেয়াল করেন আপনারা, এটা CSS ফোল্ডারের ভিতরে আছে, তাই না? দেখেন, এটা নরমালি হচ্ছে যে এই CSS ফাইলটা অ্যাক্সেস হবে কোত্থেকে, এটা বুঝেন। নরমালি CSS ফাইলটা অ্যাক্সেস হবে HTML থেকে। HTML-টা কোথায় আছে, সরাসরি ল্যাব 11 এর ভিতরে আছে। এখান থেকে আমরা CSS ফাইল অ্যাক্সেস করবো, তাহলে কি করতে হবে, CSS ফোল্ডারের ভিতরে যেতে হবে, CSS ফোল্ডারের ভিতরে যেতে হবে, তারপরে এসে style.cs টা এখানে কি লিখে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে আমাদের CSS ফাইল লিংক হয়ে গেল, CSS ফাইল ক্রিয়েট হয়ে গেল। এই একটুকু একটু সবাই করে ফেলেন, তারপর আমি কোনো কোড করলে হাতে তাও আপনারা কোডটা করে ফেলতে পারবেন। ফাইল ফোল্ডার ক্রিয়েট করেন সবাই, ফাইল ফোল্ডার ক্রিয়েট করে। আচ্ছা, আমরা হচ্ছে যে এখান থেকে শুরু করি। শুরু করার এখানে একটু কোড লিখি এখানে, হ্যাঁ। তারপর আমি লিখলাম S2, লিখলাম S2, হ্যাঁ। S2 এখানে কিছু কথাবার্তা লিখি, WC স্কেলে চলে আসি আমরা একটু, বা লোডো ম্যাপসে যাই। আমি একটু করি, হ্যাঁ, জিনিসটা বুঝেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করেন। আমরা CSS এ অনেক নতুন আছি, আমরা একটু দেখেন। আর হচ্ছে আপনারা যারা আজকে আসছেন, মার্শাল্লাহ অনেক লোক আসছেন, এখন আর মিস দিয়েন না, হ্যাঁ। এই ক্লাসগুলো এখন আর মিস দেওয়ার সুযোগ নাই। যদি চান যে হচ্ছে যে আপনারা এই প্রজেক্ট থেকে ভালো কিছু করবেন, তাহলে মিস দিয়েন না। আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই ভালোভাবে কভার করার ট্রাই করবো।
সমস্যা নেই। ওকে, আমি এখানে S2 লিখলাম, এখানে একটা CSS চলে আসে। যদি আমাদের CSS লিংক আপ ঠিকঠাক থাকে, তাহলে আমরা যদি এখানে কিছু লিখি, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে কালার। হ্যাঁ, আচ্ছা, এই কালার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি বলেন তো? এটা হচ্ছে টেক্সট কালার, রাইট? এটা হচ্ছে কি টেক্সট কালার। নরমালি কালার বলতে আমরা যে ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারি, বর্ডারে বুঝতে পারি, আবার শ্যাডো বুঝতে পারি, অনেক জায়গায় কালার ইউজ করা যায়। বাট এইভাবে যদি কালার প্রপার্টি লিখি, এটা অনলি ফর টেক্সট, অনলি ফর টেক্সট। ওকে, আমি এখানে এসে যে কালার লিখতে পারি। আমি কি কি উপায়ে কালার লিখতে পারি? কালার লেখার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে হচ্ছে এই তিনটা উপায় হচ্ছে যে আমরা নরমালি সাজেস্ট করি। প্রথমটা হচ্ছে যে কি সলিড কালার নেম বা ভ্যালিড কালার নেম, লাইক হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এরকম যে নামগুলো আছে সেগুলো। হ্যাঁ, রেড ধরেন এখানে লিখলাম, ধরুন হচ্ছে রেড। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু, এগুলো হচ্ছে আমাদের সলিড কালার নেম বা ভ্যালিড কালার নেম। তো এগুলোতে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে আমি আপনি চাইলে কিন্তু অসংখ্য এরকম কালার নেম কিন্তু কি মনে রাখতে পারবো না। আবার রেড আর গ্রিন যদি দুইটা কালার ধরে, দুইটার মাঝে কিন্তু অনেক শেড আছে, ওই শেডের কালার কিন্তু নাম জানাটা কিন্তু অনেক মুশকিলের ব্যাপার। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে যে এই কালার যে কোড গুলো আছে এগুলো আমরা সাজেস্ট করি ইউজ করার জন্য। এগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল স্ট্যান্ডার্ড। তো এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে আরজিবি কালার, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কালার। হ্যাঁ, হেক্সাডেসিমাল কালারকে দুইটা নাম বলা হয়, একটা হেক্সাডেসিমাল কালারও বলা হয়, এইচটিএমএল কালার কোডও কি বলা হয় এটাকে। তো হেক্সাডেসিমাল মূলত হচ্ছে যে এটা একটা নাম্বার সিস্টেম। এখানে 16টা ডিজিট আছে, এ থেকে এফ, আর এদিকে 0 থেকে কি 9। তো এই 16টা নাম্বার এবং কি আপনার ক্যারেক্টার মিলে এখানে 6টা করে ডিজিট তৈরি হয়, আর এটা আমাদের একটা করে কি কালার দেয়। আর সামনে একটা হ্যাশ বসাতে হয়, যদি হ্যাশ না বোঝান তাহলে কি কাজ করবে না। হ্যাঁ, এরপর হচ্ছে এই রেড, গ্রিন, ব্লু মানে হচ্ছে না কালারের যে বেস, যে তিনটা কালার, এই তিনটা কালারের উপরে বেস করে কালার মিক্সিং এর মাধ্যমে কালার কি তৈরি হয়। হ্যাঁ, ব্যাপারটা কিরকম? ধরা হচ্ছে যে আমরা যদি একটু যে পেনটা একটু দেখি, পেনটা যদি একটু দেখি, আহ ধরা হচ্ছে যে আমাদের তিনটা বেস কালার আছে, হ্যাঁ, রেড, গ্রিন, আর একটা হচ্ছে, এটা আমরা জানি সবাই। হ্যাঁ, এখন রেড, গ্রিন, ব্লু এর আপনার রেঞ্জ কতটুকু আমরা কি জানি? রেড এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। 255, টোটাল হচ্ছে 256টা। ওকে, এরপরে গ্রিনের হচ্ছে কি সেম অ্যাজ ইট ইজ, ব্লুরও সেম। অর্থাৎ হচ্ছে এই তিনটা কালারের প্রাইমারি কালারের বেজ হচ্ছে কত? 256 করে। হ্যাঁ, এই 256টা কালার, 256টা কালার, 256টা কালার তিনটা কি মিক্স হয়ে হয়ে নতুন কালার তৈরি করে। ওকে, যেমন কেমন হতে পারে বিষয়টা? ধরো আমি বললাম হচ্ছে কি আর জিবি, মানে তাদেরকে আগে বলে দিতে হবে যে আমরা RGB কালার নিচ্ছি। ধরো এখান থেকে ধরেন এদের 256টা কালার আছে এখানে, এখান থেকে আপনি ধরেন একটা কালার নিয়ে নিলেন, ধরো কথার কথা হচ্ছে কি 255, এটা কমা দিবেন, কমা দিয়ে আপনি গ্রিন থেকে একটা কালার নিলেন ধরেন 0, এবার ব্লু থেকে একটা কালার নিলেন, কমা দিয়ে ধরেন 1, হ্যাঁ, এটা ব্র্যাকেট দিয়ে দিলেন, তাহলে এটা একটা কালার তৈরি হয়ে গেল। এভাবে আপনি লাখ লাখ কালার তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, এতটুকু ক্লিয়ার আমরা? এখন কোশ্চেন হচ্ছে এই যে আপনার এই কালার কোডের চেয়ে শুনতে গেলে এগুলো কিন্তু আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সংকেত দিয়ে দিয়ে এগুলো মনে রাখা ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এই জন্য আমরা বিকল্প উপায় ধরছি হচ্ছে কি কালার পিকার। কি কালার পিকার? তো কালার পিকার আমার এখানে অলরেডি হচ্ছে আমরা দুইটা কালার পিকার টেস্ট করছি, একটা হচ্ছে পিক্সি, হ্যাঁ, একটা হচ্ছে জেসি পিকার, জাস্ট কালার পিকার। হ্যাঁ, জাস্ট কালার পিকার, দুটোই খুবই ভালো, লাইট ওয়েট। এটা তো একবারে লাইট ওয়েট, এটা মাত্র 11-12 কেবি এটা। হ্যাঁ, তো এটাতে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি দেখেন, আমি এখানে মাউস পয়েন্টার রাখছি, এটা হচ্ছে তার বোর্ড। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কালারটা দেখাবে, আমি এখানে যেটা ব্লু এর উপরে যাচ্ছি সে দেখাচ্ছে কি ব্ল্যাক, খেয়াল করতেছেন? আবার এখানে গেছে বাইরে গেছে দেখাচ্ছে কি ব্লু দেখাচ্ছে। বোর্ড দেখা যায় না? এটা পার্পল দেখা যাচ্ছে আপনাদের এখানে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো এটা? আচ্ছা, এখন এটার হচ্ছে কারণ হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদেরকে, এটা আপনারা প্রবলেমে পড়বেন যদি এটা ইউজ করেন আর কি, সেজন্য দেখা দিচ্ছি। আমাদের স্ক্রিন গুলো হচ্ছে অনেক সময় কি জুম করা থাকে আর কি, আমার স্ক্রিনটা জুম করা। এই যে এখান থেকে এই যে আমারটা হচ্ছে যে 125% করা, অর্থাৎ এটা জুম হয়ে আছে আর কি। হ্যাঁ, এটা দিলে আরো জুম হবে, এটা দিলে আরো জুম হবে, আপনাদের গুলো দেখবেন যে অনেকের পিছিয়ে এরকম আছে। তো এটা অ্যাকচুয়ালি জুম করা অবস্থা ধরতেছে দেখে এখানে আসলে কি কালারটা পাচ্ছে, কিন্তু এটা খুবই লাইট ওয়েট। যদি কারো পিসি যদি জুম করা না থাকে, হ্যাঁ, এটা যদি অ্যাকচুয়াল 100% থাকে আপনাদের পিসি, তাহলে আপনি এটা আরামসে ইউজ করতে পারবেন। এটা দিয়ে কি হয়, ধরো কোন একটা কালার এখানে দেখেন ওরা কি আমাদেরকে HTML কোড দিচ্ছে বা এরপরে কি RGB কোড দিচ্ছে, দুইটাই দিচ্ছে। ওরা বলতেছে কি কন্ট্রোল অল্টার সি দিয়ে তুমি HTML কোড কপি করো, কন্ট্রোল অল্টার এক্স দিয়ে তুমি কি RGB কোড কি কপি করো। যেমন দেখেন আমি যদি এখানে এসে ধরেন এখানে আসলাম, এখানে এসে কোথায় পাবো কালারটা,
এটা পাচ্ছে একটা। ওকে, বললাম কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, তাহলে কালার কপি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি এখানে এসে জাস্ট বলেন হচ্ছে কি কন্ট্রোল ভি, কোডটা কপি পেস্ট হয়ে গেছে। আর আপনাকে একটা হ্যাশ দিতে হবে, যেহেতু এটা HTML কোড বা হেক্সা কোড, উইদাউট হ্যাশ এটা কাজ করবে না। হ্যাঁ, রিফ্রেশ করেন, এই যে হয়ে গেছে। ওকে, এটা খুবই ইজি। আবার হচ্ছে আরেকটা, এটা যদি ইস্যুস করতেছে আমার এখানেও, আপনার পিসিতেও করতে পারে যদি জুম করা থাকে স্ক্রিন। আমি চলে যাচ্ছে হচ্ছে জেসি পিকারে বা জাস্ট কালার পিকার। হ্যাঁ, এটারও হচ্ছে যে এই যে আমি ক্লিক করলাম, এটা খুবই মানে আরামদায়ক একটা জিনিস। এটা দেখেন কেন আরামদায়ক, দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা প্রথম অবস্থায় এরকম আসবে এটা। হ্যাঁ, এই এটা হচ্ছে জুম করা থাকলে প্রবলেম নাই, আপনি মাউস পয়েন্টারটা যেখানে নেবেন সেই কালারটাই দেখাবে। এখন ধরা হচ্ছে যে আপনারা ক্লায়েন্ট এখন একটা ইমেজ পাঠালো, ইমেজ পাঠিয়ে বললো যে আহ, এটা পারলে বললো যে কালারটা এরকম হবে বা এরকম হবে। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি এই কালারের নাম হয়তো আমি জানি না, জানলে অ্যাকুরেট ভাবে মিলানো কি পসিবল না, কারণ হচ্ছে সেটা একটা না একটা সাথে কি বেশ কম থাকতেই পারে। হ্যাঁ, কম বেশি থাকতেই পারে, এই জন্য কালার পিকারটা হচ্ছে অ্যাসমেট। কালার পিকার দিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন ওই অ্যাকচুয়াল কালারটা কি পিক করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি এখানে যাচ্ছি, যে বললাম হচ্ছে কি, ওরা বলছে কি অল্টার এক্স চাপ, অল্টার এক্স চাপলে তুমি কালারটা কি করতে পারবা, কপি করতে পারবা। তো আমি এখানে আসলাম, এসে বললাম হচ্ছে কি অল্টার এক্স, দেখেন কালারটা কপি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন একটা প্রজেক্টে কিন্তু শুধুমাত্র একটা কালার দিয়ে কাজ হয় না, আরো অনেকগুলো কালার লাগে না। মজার বিষয় হচ্ছে এটার মধ্যে সবগুলো কালারে কি করা যায়, স্টোর করে রাখা যায় একসাথে। হ্যাঁ, এরপরে ধরো হচ্ছে আমি এই কালারটা নিলাম কন্ট্রোল এক্স, দেন দুইটা কালার এখানে স্টোর হয়ে গেছে। এরপর ধরেন এটাও নিলাম কন্ট্রোল এক্স, এরপর এটা নিলাম ধরেন কন্ট্রোল এক্স, এটা নিচ্ছে কন্ট্রোল এক্স, দেখেন পাঁচটা কালার এখানে স্টোর হয়ে গেছে। আবার এই পাঁচটা কালারে যে কালারটা আপনার দরকার, যদি একটা হয়তো একটা কোনো ঝামেলা নাই, যদি বেশি কালার আপনি এই বোর্ডে রাখেন তাহলে যে কালারটা দরকার সেটা আপনি এভাবে ক্লিক করবেন, ক্লিক করলে তখন সেটা কি অ্যাক্টিভ হবে। আর আপনি এখানে বলবেন হচ্ছে কি কপি ভ্যালু, তাহলে সেটা কপি হয়ে যাবে। আর আপনি এখানে এসে কন্ট্রোল ভি দিবেন আর একটা কি হ্যাশ দিবেন, তাহলে কালার আপনার কাছে চলে আসবে। এই এটা আরো ইজি ব্যাপার হচ্ছে কি, ধরেন আপনার এই কালারেরই RGB ভ্যালু লাগবে, তাহলে আপনি এখান থেকে RGB সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে সবগুলো দেখেন RGB কালার হয়ে গেছে। আমি এখন এটা নিব। হ্যাঁ, এটা RGBটা এখানে আসছে, কপি ভ্যালু, দেন এখানে দেখেন RGB, RGBর জন্য RGB আগে লিখে ফেলতে হবে, ব্র্যাকেট আপনার শুরু করে শেষ করতে হবে, মাঝখানে এসে ভ্যালুটা কি কপি এবং পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন কালারটা সুন্দর করে চলে আসছে। ঠিক আছে সবাই? আচ্ছা, এখন এটা কোথায় পাবেন দেখেন, কালার পিকার গুলো আপনার গুগলে সার্চ করলে পাবেন। আমি আপনার জন্য লিঙ্ক রেখে দিছি, এগুলো লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব এখানে। আপনারা হচ্ছে যে এই যদি কারো পিছতে কোনো ঝামেলা না থাকে এটা ইউজ করেন, এটা একদম লাইট ওয়েট। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটা দেখে নেন। হ্যাঁ, তো এই যে পোর্টেবল যেটা আছে না, এটা ডাউনলোড করে দিবেন। এটা খুবই ছোট একটা ফাইল, জাস্ট ডাউনলোড করলেই চলবে, ডাউনলোড করলেই চলবে, এটা কিছু করতে হবে না। এটা হ্যাঁ, আমি ডাউনলোড করলাম, এই দেন খুবই হালকা একটা ফাইল এটা। হ্যাঁ, এই দ্যাটস ইট, এটা করতে পারেন, এটা ইউজ করতে পারেন। আমি নর্মালি পার্সোনালি এগুলো দুইটা ইউজ করি। এরপর হচ্ছে যে এটাতে যেতে পারেন, এটাতে যে আপনি এখানে একটা রিলোড দেন, এই হ্যাঁ, এই নিচের দিকে আসলে এই যে দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে পোর্টেবল আর একটা হচ্ছে কি জিপ পোর্টেবল, মানে এটা জিপ করা আছে, আপনি নামায় আনজিপ করে আপনি ইউজ করবেন। ওটা ঠিক আছে? ওকে ফাইন, এই দ্যাটস ইট। একটু ট্রাই করবেন নাকি সবাই? এটা নাম একটু ট্রাই করুন তো, এটা 2 মিনিট সময় দিলাম, একটু ট্রাই করুন, করেন করেন, নাহলে ঘুমিয়ে যাবেন। ট্রাই করেন, এখান থেকে যে যার যেটা ভালো লাগে এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ট্রাই করেন। তো এখানে এটা একটা বিষয় আছে। হ্যাঁ, এটাও যখন আপনি ডাউনলোড করে চালাবেন তখন এটার সাথে হচ্ছে এরকম আরো দুইটা ফাইল ক্রিয়েট হবে, এরকম আরো কি দুইটা ফাইল ক্রিয়েট হবে। তখন আপনারা যেটা করবেন যে আমাদের এটা কি ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, তাহলে এর যে হচ্ছে যে এক্সট্রা ফাইলগুলো সেটা তার কি ভিতরে থাকবে, এটা হচ্ছে তার মেমোরি ফাইল, তাহলে তার কনফিগারেশন ফাইল আর কি, এগুলো তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সো এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। আমি লিংক দিলাম, প্লিজ একটু ট্রাই করেন সবাই। আর বুঝলাম যে কালার কিভাবে পিক করতে হয়, তা আমি নরমালি এটা ইউজ করতে এখন বেশি কি কমফর্ট ফিল করতেছি আর কি। এখানে অনেকগুলো কালার মোড আছে, কালার গুলো স্টোর করে রাখা যাচ্ছে, এটা একটু আরামদায়ক ব্যাপারটা। এরপরে এখানে চলে আসি কোডে, ডিসপ্লে একটু দেখেন। এরপরে আমাদের কাছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে একটু কথা বলি আমরা। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার দেখেন প্রপার্টি কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6টা প্রপার্টি আছে এখানে, না 5টা প্রপার্টি?
এটা কথা হয় না, ক্লাস আছে না তোরা? 5টা প্রপার্টি আছে এখানে। এই যারা যারা ঘুমাচ্ছেন উঠেন, ঘুম থেকে উঠেন। আচ্ছা সেরি খারার টাইম হয় না এটা বলা যাবে না ওটা। উঠেন, ঘুম থেকে উঠেন। ঈদ গেল, নববর্ষ গেল, রোজা গেল, এখন যদি ঘুম না ভাঙে। দেখেন আপনারা হচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা শিখতেছি এগুলো চাইলে হচ্ছে ডাব্লিউসি স্কুল থেকে সরাসরি দেখতে পারেন। ডাব্লিউসি স্কুলের ব্যাপারগুলো কি দেওয়া আছে আর কি। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডসে গেলে সিএসএস থেকে সিএসএস ব্যাকগ্রাউন্ডে গেলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, রিফিট, অ্যাটাচমেন্ট, পজিশন সবগুলাই দিয়ে রাখছে। সাথে বলতেছে কি ব্যাকগ্রাউন্ড, এবং তার সাথে ব্র্যাকেট দিয়ে বলছে কি শর্ট এন্ড প্রপার্টি। ওকে, আর শর্ট এন্ড প্রপার্টি বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? শর্ট এন্ড প্রপার্টি কি? শর্ট এন্ড প্রপার্টি আরো বলেন। সাদিয়া, শর্ট এন্ড প্রপার্টি কি? না না, আচ্ছা দেখেন এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিফিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কি পজিশন। এই যে এখানে আপনার কি 5টা হচ্ছে কি আছে প্রপার্টি আছে, 5 রকম প্রপার্টি। শর্ট এন্ড প্রপার্টি বলতেছে কি শুধু এই একটা দিয়ে এই 5টা ইউজ করা পসিবল। মানে হচ্ছে কি আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান ব্যাকগ্রাউন্ড ইউজ করলেই হবে, ইমেজ ইউজ করতে চাইলে কি শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করলে হবে, এগুলো ইউজ করতে চাইলে কি শুধুমাত্র এই একটা প্রপার্টি ইউজের মাধ্যমে সবগুলারই কভার করা পসিবল। যখন এরকম হচ্ছে যে কি আপনার মাল্টিপল অথবা কি নর্মাল প্রপার্টির পরিবর্তে একটা ছোট প্রপার্টি ইউজ করা হয় বা কি একটা নর্মাল প্রপার্টি একটা কমন প্রপার্টি ইউজ করা হয়, তখন তাকে বলা হয় কি শর্ট হ্যান্ড প্রপার্টি। কি বললাম? তখন কি নর্মাল লেন্দি প্রপার্টির পরিবর্তে এটা কি নর্মাল, এটা কি শর্ট প্রপার্টি ইউজ করা হয়, তখন তাকে বলা হয় কি শর্ট হ্যান্ড প্রপার্টি। আর শর্ট হ্যান্ড প্রপার্টি অন্য অনেকগুলো প্রপার্টি সে সাপোর্ট করে। ওকে, আমরা এটা করে দেখি যে কিভাবে ইউজ হচ্ছে এগুলা। ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম, কালারে এসে হচ্ছে যে এখানে দেখেন আমাদের হচ্ছে যে HTML এর অ্যাকচুয়ালি আউটপুটে যেটা আমরা দেখি এটা শুরু হয় কি বডি থেকে। তার মানে হচ্ছে আমরা বডি থেকে শুরু করে সবগুলো এলিমেন্টকেই আমরা কি ডিজাইন দিতে পারবো। এখানে এসে যদি আপনি দেখেন যে আমি যদি বলি যে বডি বডি ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ তার মানে কি বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। যে কোনো একটা কালার আমি এখানে পিক করে রাখছি কতগুলো কালার, হ্যাঁ এখান থেকে আমি ধরেন এই কালারটা দিব বডিকে বা এই কালারটা দিয়ে বডিকে, হ্যাঁ সিলেক্ট করে কপি ফেলে দেন, কত মানে আরাম এটা একবারে হয়ে গেছে। ওকে, সিম্পলি ডান আমাদের। এরপর হচ্ছে আমরা একটু দেখি ব্যাকগ্রাউন্ড কালারও দেখি, দেখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ টাইপ একটু দেখি। চলো আমি এটাকে অফ করে রাখি। সিএসসি কমেন্ট কিভাবে করতে হয় দেখেন, স্ল্যাশ অ্যাস্টার, আর কোডের আগে দিবেন কি স্ল্যাশ অ্যাস্টার, আর যেখানে কমেন্ট আপনি শেষ করবেন সেখানে দিয়ে দিবেন কি অ্যাস্টার স্ল্যাশ। আর এটা এই দুইটা স্ল্যাশ অ্যাস্টার অথবা অ্যাস্টার স্ল্যাশের মাঝে যদি আমি আপনি বসে থাকতে পারি তাদেরকেও কি অ্যাজ এ কমেন্ট হিসেবে কাউন্ট করে, মানে যা দিবেন সেটা অ্যাজ এ কমেন্ট, অর্থাৎ এগুলা রিড হবে কিন্তু কোনো কি হবে না, আউটপুটে এক্সিকিউট হবে না। ওকে, এটা করার পরে দেখেন এটা আবার কি এই চলে এসেছে। ওকে, এরপর আমরা একটু আসি, এখানে একটা হচ্ছে ধরেন বুঝার দরকার না, আপাতত আমি এখানে একটা সেকশন দিচ্ছি, সেকশন স্টার্ট করলাম। এগুলো আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে এগুলো কভার করে ফেলবো। সেকশন অন করলাম, ইন করলাম, ভিতরে এসে আমি আরেকটা S2 নিচ্ছি, হ্যাঁ বা যে কোনো একটা এলিমেন্ট আমি নিচ্ছি আর কি। ধরে নিলাম S3 নিলাম, হ্যাঁ S3, এগুলো সব লিখে দিই। একটা কোনো কারণ অসুবিধা আছে জাস্ট একটা সেকশন নিলাম, হ্যাঁ একটা ট্যাগ S3 সেকশনের ভিতরে, এখানে এসে রিফ্রেশ করলে এই। ওকে, এখন আমরা হচ্ছে যে এখানে সিএসএ চলে আসলাম, সিএসএ এসে আমি লিখলাম হচ্ছে কি সেকশন, আপাতত পরে বুঝবো আমরা একটা ইউজ করি বর্ডার 2 পিক্সেল সলিড রেড। এটা কিসের বর্ডার? এই যে একটা সেকশন তার এরিয়াটা এখানে বর্ডার দিয়ে কি বুঝাচ্ছে। তো আমি যেটা চাইবো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য, একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমি চাইবো। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, আপনারা আপনাদের ইমেজ ইউজ করতে পারেন যদি থাকে আপনার কাছে। আমার এখানে ইমেজ আছে,
একটা ইমেজ আছে, হ্যাঁ এখানে আর কিছু আছে। ওকে, আমি এই ফোল্ডারটা নিয়ে যাচ্ছি এখান থেকে, নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি 11-এ। এখানে ইমেজ ফোল্ডার নিচ্ছি, ইমেজ ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ ছিল, ওটা সহ নিয়ে আসছে আর কি। ধরেন অনেকগুলো ইমেজ আছে, তো আমি এখানে কোনো একটা ইমেজ অ্যাড করবো, ধরেন আমি এটাই অ্যাড করবো, হ্যাঁ বা এটা অ্যাড করবো বা এটা অ্যাড করবো, ধরেন এটা অ্যাড করলাম। ধরেন তো এখানে কি হবে ব্যাপারটা, কিভাবে অ্যাড করবো, আমাকে দিতে হবে কি একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, আর এরা বলতেছে তোমরা ইউজ করো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, আচ্ছা আবার একটা জিনিস দেখেন তো, যদি এখান থেকে আমরা ইমেজ অ্যাড করি, যদি একটা কি ইমেজ ট্যাগের মাধ্যমে অ্যাড করি, তাহলে কি করতে হতো আমাদের, আমরা চেক করতাম হচ্ছে কি আমাদের HTML ফাইলটা কোথায় আছে। HTML ফাইলটা আছে কোথায়, ল্যাব 11-এ। তো ল্যাব 11-এ এসে দেখতাম কোনো ইমেজ আছে কিনা, ডিরেক্টলি কোনো ইমেজ নেই, ইমেজ আছে কোথায়, এই ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা কি করব, ফোল্ডারের নাম লিখবো, তারপরে ইমেজের নামটা লিখে দিব, তাই না? হ্যাঁ, তাহলে আমরা একটু করি, তাহলে কি লিখবো, এখানে এসে লিখবো হচ্ছে ফোল্ডারের নাম, তারপর ইমেজের কি নাম উইথ এক্সটেনশন, আর তো কিছু না। কিন্তু এখন হচ্ছে যে জিনিসটা দেখেন, এটা কোন ফাইল, এসিএস ফাইল। সিএস ফাইল কি সরাসরি রান হয়, কেউ জানেন কেউ? সিএস ফাইল সরাসরি রান হয় না, সে রান হয় কার মাধ্যমে, HTML এর মাধ্যমে। হ্যাঁ, তাহলে সিএসএস HTML এর উপর ডিপেন্ডেবল। এখন আমরা হচ্ছে যদি সিএসএস এ কোনো একটা ইমেজ অ্যাড করতে যাই, তাহলে আমি কিভাবে অ্যাড করব, একদম সেম অ্যাজ ইট ইজ HTML এ যেভাবে কাজ করি ওইভাবে। HTML এ যে লিংক পাথ করার সময় আমরা কি চিন্তা করি, HTML লোকেশনটা কোথায় আছে সেখান থেকে চিন্তাটা আমরা কি করি। একইভাবে সিএসএস অ্যাড করতে গেলে একই ঘটনা ঘটবে। সিএসএস এ যখন কোনো একটা পাথ বা ফাইল অ্যাড করবেন, তখন আপনি দেখবেন যে সিএসএস ফাইলটা কি কোথায় আছে। আমার সিএসএস ফাইলটা আছে হচ্ছে যে সিএসএস ফোল্ডারের ভিতরে। দেখেন সিএসএস ফোল্ডারটা কোথায় আছে, সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে। নরমালি এখন যদি আপনাদের কোশ্চেন করি আমি, এই লোকেশন থেকে সিএসএস ফোল্ডারে কিভাবে যাব, সিম্পল অ্যান্সার, সিএসএস ফোল্ডারে কি ক্লিক করো, তারপর কি ভিতরে চলো, তাই না বিষয়টা? তাহলে এখন সিএসএস ফাইলের ভিতরে আছে, সিএসএস ফাইলের ভিতরে আছে এই কোডটা, সিএসএস ফাইলের এখান থেকে বের হবো, তাহলে কি করতে হবে, ডট ডট স্ল্যাশ। তাহলে আমরা সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম, বেরোনোর পরে বলো যে ইমেজ ফোল্ডারে যাও, ইমেজ ফোল্ডার থেকে তুমি কোন একটা ইমেজ কি নিয়ে নাও। একটু কোনো ঝামেলা আছে নাই, কিন্তু এটা এভাবে সাপোর্ট করবে না। এটা সাপোর্ট করানোর জন্য আমাদের এখানে ইউআরএল নামে একটা ফাংশন লিখতে হবে, তার ভিতরে হচ্ছে কি আমাদের লিংকটা দিতে হবে। এই ইউআরএলটা অনেকটা হচ্ছে যে HTML এ যদি আমরা ইমেজ অ্যাড করি তাহলে কি লাগে, এসআরসি লাগে না আমাদের, ইউআরএলটা অনেকটা এখানে কি এসআরসির মতো করে কাজ করবে। এটা যদি হয় আমাদের আউটপুট কোড, এখানে আসেন দেখুন আউটপুট চলে আসছে, কিছু দেখা যায়। বিষয়টা বুঝছি তো আমরা, না ব্যাকগ্রাউন্ডে আসলে সিএসএস এ আসলে যদি আমরা ইমেজ অ্যাড করতে চাই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের ইউজ করতে হবে কি ইউআরএল, তার ভিতরে আপনার কি পাথ বা লিংকটা বলে দিতে হবে। আর এই যে লিংক অ্যাড করলাম এই ধরনের পাথকে কি বলে বলেন তো, রিলেটিভ লিংক, রিলেটেড পাথ। ওকে, বুঝতে পারা বলছিলাম না, দেখেন এটা একটু ভালো করে বুঝুন জিনিসটা, আপনি কিভাবে এটারে হচ্ছে কি ফিক্সড করবেন আর কি। আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন তার ভিতরে যে ফাইলে কাজ করতেছেন সেই ফাইল থেকে হিসাবটা করবেন। আমরা কোন ফাইলে কাজ করতেছি, ডট সিএসএস ফাইলে কাজ করতেছি। হ্যাঁ, দেন ডট সিএসএসটা কোথায় আছে, সহজ কথা, ডট সিএসএসটা আছে হচ্ছে এখানে, মানে এইখানে কি আপনার ইমেজ আছে, তাহলে বের হইতে হবে, এইটা হচ্ছে উত্তর। তাহলে তো ঘটনা উল্টে যাচ্ছে, তাহলে আবার আপনার প্রজেক্ট সৌন্দর্য নষ্ট হবে আর কি। হ্যাঁ, এটা ছবি রাখবেন না। নর্মাল হিসাব হচ্ছে কি, আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন, যে ফাইলে কাজ করতেছেন সেই ফাইল থেকে হিসাবটা হবে। কোথায় কাজ করতেছি, ডট সিএসএস এ, ডট সিএসএস এ এসে দেখলাম কোনো ইমেজ নেই, তাহলে বের হইতে হবে, বের হইতে হবে মানে ডটের স্ল্যাশ দিতে হবে। তারপর যে লোকেশনে আসলাম, এই লোকেশনে কি আছে, এই লোকেশনে একটা ইমেজ ফোল্ডার আছে, তাহলে ইমেজ ফোল্ডার লিখলাম, ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ আছে, ইমেজের নাম লিখে দিলাম, শেষ। ওকে, এবার আমি একটা এখানে একটা এরিয়া বানাই, আমি বললাম হচ্ছে কি উইড ধরেন দিলাম 100%, আর হাইট দিলাম ধরেন কথার কথা হচ্ছে কি 600 পিক্সেল। ইমেজটা কিছু জিনিস বুঝতে পারতেছেন, ইমেজটা কিছু হচ্ছে, কোনো অঘটন করতেছে, এটা রিপিট হচ্ছে, এটা কি দেখেন এখান থেকে রিপিট হচ্ছে। আমি এটা আরেকটু বড় করে দিলে আরেকটু ভালো বুঝতে পারবেন, কিন্তু এটা কি রিপিট হচ্ছে ইমেজটা। হ্যাঁ, তো এখন এটা কিন্তু একটা সমস্যা, আবার সুবিধাও, দুটাই।
এগুলারে নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা সেটা আবার একটা দেখে আসেন। আমাদের আরেকটা প্রপার্টি আছে নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। যদি আপনার ব্যাকগ্রাউন্ড কোনো কারণে রিপিট হয় তাহলে আপনি চাইলে রিপিট অফ করতে পারবেন, আর রিপিট না হলে তাহলে রিপিটটা কি করাতে পারবেন। যেমন দেখেন আমি এখানে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তাহলে এটা পুরোপুরি কি রিপিটটা অফ হয়ে গেছে। ওটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি বলেন যে আমি রিপিট করাবো তাহলে এটা যাচ্ছি, তার আগে আমরা এখানে আরেকটা জিনিস দেখে আসি, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে এটা নাই, আর একটা প্রপার্টি আছে তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা একটু দেখবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে একটা জিনিস আছে। ব্যাকগ্রাউন্ড সাইজের হচ্ছে দুইটা ভ্যালু থাকে নরমালি, একটা হচ্ছে কি উইড, একটা হচ্ছে হাইট, উইড এবং হাইট। তো আমরা একটা ইউজ করে দেখে চলেন, ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করি। ব্যাকগ্রাউন্ড মানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থেকে কাজ হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, ধরেন দুইটা একটা উইড একটা হাইট। আমি দিলাম ধরো হচ্ছে উইড দিলাম হচ্ছে ধরেন 20% আর হাইট দিলাম 40%। আর একটু দেখেন ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যাবে, এই এরিয়াটা কিন্তু বড়, ব্যাকগ্রাউন্ডটা কি ছোট হয়ে গেছে। আমরা এটা এরিয়াটা আরো বড় করতে পারি চাইলে। আহ এটা তো এটা বসে আছে। ও আচ্ছা আচ্ছা, এই না একই যে একরকম এটা দেওয়া সেভে দেন। দেন আমার হচ্ছে বক্সটা এত বড় আর ইমেজটাকে একদম ছোট এখানে বসে আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে চাইলে আমরা ইমেজটাকে কি রিফিট করাইতে পারবো। যেমন আমি যদি এখানে এসে বলি যে ব্যাকগ্রাউন্ড রিফিট রিফিট, তাহলে দেখুন যে অল ওভার এটা কি রিপিট হবে। ওই যে ক্রিকেট খেলায় এর সময় গিফট দেওয়ার সময় যায় দেয় না, পিছনে বোর্ড থাকে যে একটা স্পেন্সার বোর্ড, অনেকটা কি স্পেন্সার বোর্ডের মতো এটা অবস্থা আর কি, যে রিপিট করা এটা একটা কি রিপিট করা। আচ্ছা, এরপরে দেখেন আপনি চাইলে রিপিটটা অফ করতে পারবেন অথবা একটা যেকোনো একটা দিকে দিতে পারবেন। আমি বললাম যে রিপিটেড এক্স, তার হচ্ছে এটা আপনার হরাইজন্টালি এটা কি হবে রিপিট হবে। এই এরপরে যদি বলি রিপিট ওয়াই, তাহলে ভার্টিক্যালি এটা কি হবে রিপিট হবে। এই ক্লিয়ার? আর যদি বলেন আমি রিপিট করবো না তাহলে বলে দিবেন জাস্ট কি নো রিপিট, নো রিপিট। হয়ে গেল। এরপর তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা বুঝলাম, এরপর আমরা কি সাইজটা একটু ভালো করে বুঝি। ওর একটা ছোট একটা ইমেজ মনে করেন আমাদের, হ্যাঁ ছোট ইমেজটা আমি চাচ্ছি কি ফুল উইড জুড়ে আসুক, ফুল উইড জুড়ে আসুক। তাহলে আমরা লিখতে পারি কি 100% উইড 100% হাইট। ক্লিয়ার? আর এভাবে করলে যেটা হবে আপনার যে ব্লগের যে রেশিও বা এরিয়া, সে এরিয়াটা সে আর কি রেশিও মেনটেন করবে না। সে হচ্ছে যে এরিয়ার মধ্যে ইমেজটাকে ফিট করার জন্য যা করা দরকার ফুললি অটুকে কি করবে। আবার এখানে রেশিও নষ্ট হলো না কি হলো সেটা দেখবে না। এখানে আসে ক্লিক করেন, দেন এটা কি ফুল ইরেজরে চলে আসছে। এখানে অর্ধেক এখানে কি নাই হয়ে গেছে। ওটা ক্লিয়ার সবাই? এটা এটা কার কাজ? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি সাইজের কাজ। কিন্তু যদি আপনি চান যে এটাকে সুন্দর করে ফুল এরিয়া জুড়ে আসুক, হ্যাঁ এটা বাইরে চলে না যাক, তাহলে আপনাকে বলতে হবে যে কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এই আগে থেকে যেটা ব্যাটার। এখন এখানে এখনো কি বাইরে, এটা কারণ হচ্ছে যে আমরা যে হাইট দিয়ে রাখছি ওকে, হ্যাঁ সে হাইটের সাথে রেশিও মেলানোর জন্য এটা এখানটুকু বাইরে এসে যাবে। বুঝলেন? একটা সবাই বুঝছি আমরা। আচ্ছা, এরপরে যদি বলেন যে না ভাই আমার হচ্ছে যে এরকম হবে না, আমার যে এরিয়া সে এরিয়াতে সে তার রেশিও মেনটেন করে কি বসবে, এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কন্টেন্ট এরিয়াতে অর্থের মধ্যে সে কি হবে ফিট হওয়ার চেষ্টা করবে আর কি।
রিফ্রেশ। এবার দেখেন সে ছোট হয়ে গেছে, আর কি বাড়তি জায়গাটা অন্য পাশে কি সে নেই। এটার নাম হচ্ছে কি বলেন তো, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ, রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি ইউজ করলে নাম হচ্ছে কন্টেন্ট, ভ্যালু হচ্ছে কি কন্টেন্ট। নাইস। তো এটা একটু ছোট করে দিই, রিপিট করবো এটারে। রিপিট হচ্ছে, হ্যাঁ, তাহলে রিপিট কিভাবে করবো বলেন তো এবার। নো রিপিট দিলে আমাদের কাজ কি রান আমাদের, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে দেখছি আপনারা একটু তারা করতেছেন, তারা এই কোডটা তুলে ফেলেন দেখবো। যারা করতেছেন তারা একটা ইমেজ নেবেন, ইমেজ নিয়ে সরি একটা ডিপ নেবেন, ডিপ নিয়ে হচ্ছে বা একটা সেকশন নেবেন, সেকশন নিয়ে ওখানে কিছু কি কোড লিখেন, টেক্সট লিখেন, তারপর এখানে সেকশন দিয়ে এটা কি আপনার ইমেজ অনুযায়ী আপনার ফাইল পাথ হবে, আমারটা অনুযায়ী আমি দিলাম। সবাই একটু করেন প্লিজ। এসটিএমএল কিছু করেন, এসটিএমএল জাস্ট একটা সেকশন নিছি, খালি জাস্ট একটা সেকশন, হ্যাঁ, আর কিছু না। এবার টেক্সট আপনি যা লিখে লিখেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে এই ইমেজ অ্যাড করা পর্যন্ত সবার হয়েছে, হ্যাঁ। এবার রিপিট আর সাইজ ট্যাগটা আবার একটু বুঝিয়ে আসেন। আপনার হচ্ছে ঘুমায় যান, খালি দেখেন জায়গা থাকেন। এখানে যেটা হচ্ছে ধরেন আপনার এরিয়াটা বড়, কাজের এরিয়াটা, ব্লকটা, সেকশনটা কি বড়, কিন্তু ইমেজটা তুলনামূলক ছোট, ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তাহলে সেটা রিপিট হবে, হ্যাঁ, এটা রিপিট হবে। যেমন আমার দেখেন এখানে আমার এরিয়ার উড হচ্ছে কি 100%, হাইট হচ্ছে কি 800 পিক্সেল, আর আমার ইমেজটা তুলনামূলক ছোট 800 পিক্সেলের তুলনা হাইটের দিকে, এই জন্য ইমেজটা দেখেন এখানে শেষ হওয়ার পর আবার কিছু রিপিট হচ্ছে এখানে, হ্যাঁ। এবার দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে ইমেজটাকে আরো ছোট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে, এটাকে বলা হচ্ছে, এখানে দুইটা ভ্যালু কাজ করে, একটা হচ্ছে উইড, একটা হচ্ছে কি হাইট। আমি যদি দিই 20%, প্রথমটা উইড কাউন্ট করবে, আবার যদি দিই ধরো 20 বা 10%, সেটা কি পরেরটা হাইট কাউন্ট করবে। অর্থাৎ এই 20% কিন্তু এইটা না, এই 20% কোনটা, ইমেজের যেটা সাইজ আছে তার কি সেটারে কাজ করতেছে, মানে ইমেজটারে সে পার্সেন্টেজ করে ছোট করে দিচ্ছে। এবার দেখেন আমার এরিয়া কিন্তু পাশে এত বড় আর হাইটে কি এত বড়, এই এরিয়ার মধ্যে যদি ছোট একটা ইমেজ বসায়, তাহলে সে নর্মালি কি হবে, একটা পর একটা বুঝতে থাকবে, রিপিট করবে। দেখেন অসংখ্যবার রিপিট করছে, হ্যাঁ। এবার এটা কতবার রিপিট করবে, ডানে রিপিট করবে নাকি বামে রিপিট করবে, ডিপেন্ড করতেছে তার এরিয়ার উপরে। ইমেজটা যদি লম্বা বেশি হতো, হাইটে কম হতো, তাহলে হাইটের দিকে বেশি রিপিট করতো। হাইটে বেশি হয়ে যদি কি পাশে কম হতো, তাহলে কি পাশের দিকে বেশি রিপিট করতো। এখন বোথ সাইডে এটা কম, তাহলে বোথ সাইডে সে কি করতেছে, রিপিট করতেছে। তাহলে নর্মাল একটা ইমেজ কখন রিপিট করবে, যদি তার ব্লক বা সেকশন বা তার এরিয়ার তুলনায় যদি ইমেজটা ছোট হয়, তাহলে সে কি করবে, রিপিট করবে, যেদিকে ছোট সেদিকে রিপিট করবে এটা, হ্যাঁ। ওকে, আর আপনি যদি বলেন রিপিট আমি যে কোনো একদিকে করবো, তাহলে রিপিট কি এক্স, তাহলে কি হরিজন্টালি গেল, হ্যাঁ। যদি বলেন যে আমি রিপিট কি ভার্টিক্যালি করবো, তাহলে রিপিট ওয়াই। আর যদি বলেন রিপিট আমি করবোই না, তাহলে নো রিপিট। আশা করি আবার ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, কি হাইট, হ্যাঁ, এটা এটা আমরা কিছু হাইট দিই না, প্রফেশনাল কাজ করার সময় কোনো হাইটই দিই না, জাস্ট এখানে বোঝার জন্য আমরা হাইট ইউজ করছি, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রফেশনালি কাজ করার সময় হাইটটা ম্যাক্সিমাম টাইম অটোই থাকে, এইটা প্রতিটা ব্লগের ভিতরে কন্টেন্ট থাকে, সে কন্টেন্ট অনুযায়ী হাইটটা বাড়ে আর কমে অটোমেটিক্যালি, হ্যাঁ। যদি আমরা ফিক্সড হাইট করে দিই, তাহলে রেসপন্সিভ এটা ইস্যু ক্রিয়েট করবে। আচ্ছা, এখন নরমালি এই যে ব্যাকগ্রাউন্ড সাইজে একটু আসেন, ব্যাকগ্রাউন্ড সাইজে যেটা হয় যে ইমেজটা নরমালি যেটা থাকে, ব্যাকগ্রাউন্ডটা কি পুরোটা জুড়েই ইমেজ থাকে, এটা হলো যে কি তার বৈশিষ্ট্য। এখন যদি এমন হয়, তাহলে আমাকে এখানে কি করতে হবে, হয় দুইটারে কি 100% বলে দিতে হবে, তাহলে তো এটা উইড হাইট কি হবে, সবটা একই ছোট থাকবে। মানে এইভাবে দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় ইমেজের রেশিওটা অনেকটা নষ্ট হয়ে যায়, এখানে ইমেজের রেশিওটা নষ্ট হয়েছে অনেকটা, বাট এই আপনি প্রজেক্টরে বোঝা যাচ্ছে না, হ্যাঁ। যদি আমি এখানে এই ইমেজটা নিই, তাহলে বুঝতে পারবো যে ইমেজের রেশিওটা নষ্ট হয়েছে। এখন কিছুটা বোঝা যায়, এখন বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি হাইটটা কমাই, ধরেন দিলাম 600 পিক্সেল। আপনি কোন একটা চ্যাপ্টার হয়েছে মনে হয় নাকি, প্রজেক্টের বিষয়টা মনে হচ্ছে না, যাই হোক। তো ইমেজের রেশিও যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করা যাবে,
ধরেন আপনি একটা এই কোডের জন্য ইমেজের রেশিওটা নষ্ট হয়েছে, তার একটা অসুবিধা। এই ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে 100% বা পিক্সেল ইউজ করি না, এখানে আমরা দুইটা ভ্যালু ইউজ করি, হয় কাভার নাইলে কন্টেন্ট, হয় কাভার নাইলে কন্টেন্ট। কাভার দিলে কি হয়, সে ট্রাই করে তার যে হচ্ছে প্যারেন্টের যে এরিয়া, পুরো এরিয়া জুড়ে সে কি রেশিও মেনটেন করে থাকবে। হ্যাঁ, কারণ এটাতে রেশিও মেনটেন করে থাকতে গেলেও তার অনেক সময় হচ্ছে রেশিও মেনটেন করতে পারে না, যেহেতু সে ফুল এরিয়া কভার করতেছে। হয় দেখা গেল সে কি চ্যাপ্টার হয়ে যায়, নাইলে লম্বা হয়ে যায়। এখানে একটা এটা কি একটা ইয়া হয়ে গেছে, বাট প্রজেক্টর বোঝাচ্ছে না এটা। তো এখন আপনি যদি বলেন যে না এর চেয়ে ভালো কি আছে যে আমার টোটাল রেশিওটা কি মেনটেন করবে, সেটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট সে আরো ভালোভাবে রেশিওটা কি মেনটেন করবে। দেখেন সে উইডের দিকে 100% নিয়ে হাইটের দিকে রেশিওটা মেনটেন করছে, মানে এক্স্যাক্টলি ইমেজের যে সাইজ কি সেটা সে পাইছে। সেটা পাওয়ার কারণে কি হচ্ছে, নিচে দিয়ে কিছু জায়গায় কি ফাঁকা রয়ে গেছে। অ্যাকচুয়ালি সাইজ হাইটটা কি এতটুকু পর্যন্ত, কিন্তু ইমেজটা পাচ্ছে কি এতটুকু। এটা হলো ইমেজ তার নিজস্ব রেশিওটা মেনটেন করতেছে। আর কাভার দিলে যেটা হয় যে ইমেজ তার নিজস্ব এরিয়া কভার করে না, ইমেজ হচ্ছে কি তার ব্লক যেটা থাকে বা যে প্যারেন্টের মধ্যে সে বসে তার এরিয়াটা সে কি করে কভার করে। আর কন্টেন্ট দিলে কি করে, ইমেজ তার নিজের এরিয়াটা কভার করে, মানে যে তার যে অ্যাকচুয়াল সাইজ সে অ্যাকচুয়াল সাইজে বসে তার রেশিওটা মেনটেন করে। আর এটা কি বুঝতে পারছেন? জি, বক্স উপরে বলতে হ্যাঁ সেটাই তো বলতেছিলাম। এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে কাভার, একটা হচ্ছে কি কন্টেন্ট। যদি কাভার দেই তাহলে সে ফুল এরিয়াটা যা কভার করার কি চেষ্টা করবে। এই ক্ষেত্রে ইমেজের রেশিওটা নষ্ট হতে পারে। ইমেজ তখন তার নিজস্ব রেশিও চিন্তা করে না, তার যে বক্স বা যে ব্লগের মধ্যে সে বসছে সেটা কভার করার কথা কে সে চিন্তা করে। এই ক্ষেত্রে ইমেজটা কিছুটা নষ্ট হয়ে যায়। এটা বুঝছি, তবে যে আগের বারের মতো হয়ে যাইলো যতটুকু বসে না, তো ওই নিচে তো খালি হ্যাঁ 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 ওটা উপরে নিব, ওটা উপরে না। আচ্ছা বুঝতে পারছি, হচ্ছে আসতেছি তার। এরপরে ধরেন হচ্ছে যে বললাম কি কন্টেন্ট, কন্টেন্ট হলে কি হয় যা তার ইমেজের যে নরমাল রেশিওটা মেনটেন করে। আবার এখানে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই আমরা যদি চাই যে ইমেজটা হলো যে পুরোপুরি এখানে না থেকে কিছুটা নিচে বসুক, তাহলে কিছুটা ফাঁকা উপরে থাক, কিছুটা ফাঁকা নিচে থাকুক। এরকম হলে জিনিসটা কি একটা রেশিও মেনটেন করা যায় আর কি, ইমেজটা ঠিক মাঝখানে চলে আসবে। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ডের পজিশন চেঞ্জিং। ব্যাকগ্রাউন্ডের পজিশন চেঞ্জিং। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা ভ্যালু প্রপার্টি আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা আমরা কি চেঞ্জ করতে পারি, সেই ক্ষেত্রে এটা উপরে নিচে নামানো যায়। আমি এখানে আসলাম, বললাম কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন ধরো বললাম হচ্ছে যে কি সেন্টার, সেন্টার। তাহলে টপ থেকে সে সেন্টারে চলে আসবে। এই এখানে ফাঁকা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে বসে আছে কোথায়, সেন্টারে। হ্যাঁ, ওকে ফাইন। এরপরে এখানে আপনি যদি বলেন হচ্ছে সেন্টার কোন সেন্টার, সে বটমে পড়বে না টপে পড়বে, আমি বলতে পারি কি বটম সেন্টার। বটম দুইটা একসাথে ভ্যালু বলা এখানে পসিবল। হ্যাঁ, বটম সেন্টার। তাহলে দেখেন সে বটমে পড়বে আবার কি সেন্টারে, কারণ সেন্টারে আছে এটা বোঝার উপায় নেই, বিকজ অফ এটা একটি বড় একটা ইমেজ। আমি ইমেজটা কিছু ছোট করে দিই। আবার ধরেন আমি বললাম হচ্ছে কি 30%, 30 শুধু 30%, দুই একটা 30% দিলে এটা রিপিট হবে, একটা উইথ একটা হাইটে রিপিট হয়ে যাবে অটোমেটিক্যালি। এই হ্যাঁ, তার সেন্টারে আছে আবার কি এটা টপ বটমে আছে। এরপর আমি দিলাম সেন্টারে থাকো তুমি কি টপে থাকো। এই এরপর দিলাম কি সেন্টারে থাকো বাট তুমি কি লেফটে থাকো। এখানে সেন্টারে থাকো তুমি রাইটে থাকো, এই যে এখানে। এরপর যদি বলে যে হচ্ছে তুমি শুধু সেন্টারে থাকো, তাহলে দেখুন আবার কি সেন্টারে। আমি এখানে সেন্টারের সাথে মিলালাম বলে যে সেন্টারের সাথে মিলাতে হবে তা না, অলওয়েজ এখানে একটা ভ্যালু দিতে পারবেন বা দুইটা ভ্যালু দিতে পারবেন, তবে সেগুলা কি বিপরীতমুখী হওয়া যাবে না। যেমন কি সেন্টারের টপের সাথে বটম হওয়া যাবে না, রাইটের সাথে লেফট হওয়া যাবে না, মানে একই জিনিস একই সাথে কি লেফট রাইটে যেতে পারবে, যেখানে একদিকে যেতে পারবে সে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে দেখেন এখানে আমি আর একটু কাজ করি। একটা ইমেজ এখানে আছে, আমি টেক্সট নিচ্ছি এখানে কিছু। কারণ এখানে হচ্ছে যে S2 আছে, আমি এখানে আরেকটা S2 নেই, এখানে একটা S2 নিলাম। নিচে এসে আমি আরো দুটো S2 নিচ্ছি, ভিতরে আরেকটা S3 নিই। এটুকু কার কোনো অসুবিধা আছে? এটুকু আমি এখানে আরেকটা S3 নিই, ঠিক আছে? আচ্ছা সেটা পরে বুঝবো আমরা, সমস্যা নেই, আসেন আমরা এখানে আরেক কিছু S3 নিই। দেন আমি সিম্পলি অনেক কিছু অনেকগুলো টেক্সট নিচ্ছি, আর কিছু না। হ্যাঁ, এখানে একটা ওয়ার্কফ্লো হয়ে গেছে, একটা কমাই দিই।
এখানে জাস্ট কি করলাম, অনেক কিছু কি টেক্সট, অনেকগুলো টেক্সট নিচ্ছি একটা সেকশনের ভিতরে, অনেকগুলো S3, এই যে অনেকগুলো S3, আবার সেকশনের বাইরে অনেকগুলো কি S2 এভাবে নিচ্ছে। এটা জাস্ট টেক্সট। আপনারা এখানে পি দিয়েও টেক্সট নিতে পারেন অথবা একদম ডিরেক্টলি টেক্সট লিখেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, দেখেন আমি জাস্ট টেক্সট দিচ্ছি এখানে। আশা করি এটার তো কোনো কারো কোনো ঝামেলা নাই, হবে না। এবার দেখেন এখানে একটা প্রপার্টি আমাদের বাকি আছে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে আমরা হচ্ছে যে বলতে পারি ফিক্সড, বলতে পারি আরো কিছু বলা যায়। এখন আসেন আমি এখানে যদি বলি ফিক্সড, তাহলে কি হয়, একটা মজার একটা ঘটনা ঘটবে। বললাম কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে থাক। আমরা আরেকটা ওপেন করে দেখি কোনো পার্থক্য চোখে পড়ে কিনা। এটা হচ্ছে আমাদের আগেরটা, হ্যাঁ, আর এটা হচ্ছে এখন একটা। কোনো পার্থক্য চোখে পড়ে কিনা আপনাদের? কি ইমেজটা ফিক্সড হয়ে আছে। এটা সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে নরমাল আপনি একটা ভালো একটা ইমেজ নিতে পারেন যেটা সুন্দর লাগবে আর কি দেখতে, তাহলে ইমেজটা ফিক্স করায় রেখে ইমেজের উপর দিয়ে লেখাগুলো আপনারা কি সুন্দর করে অন্য কন্টেন্টগুলো সুন্দর করে আসা যাওয়া সে করতে পারবে। ধরুন আমি এখানে একটা একটা ইমেজ দিই, ধরেন দিলাম কি ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামাই নিচ্ছি এখান থেকে। এটা আমরা ফোল্ডারে সেভ করবো একবারে। ফোল্ডারের ভিতরে একবার করে দিচ্ছে, নাম দিলাম হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ডট, ব্যাকগ্রাউন্ডের পরে ডট, দেখেন জিপিজিটা ওরাই দিয়ে রাখছে, আমরা জিপিজি দিলাম না আমরা। হ্যাঁ, এখানে এসে আমি এটা একটা অ্যাড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, আর এটাকে আমি কভার করে দিচ্ছি, মানে ফুল এরিয়া ধরে তুমি কি হয়ে যাও কভার করে থাকো, কভার। হ্যাঁ, আচ্ছা, এই কিছু কি বোঝা যায় এখানে? ইমেজটা ঠিক আছে, লেখার ফন্টগুলোকে চেঞ্জ করে দেয়। এখন কথা হচ্ছে লেখার ফন্টটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, মানে লেখার কালারটাকে এই S3 যেটা আছে এটাকে যদি আমরা এখানে ধরি, ধরুন বললাম হচ্ছে কি S3 কালার হোয়াইট, হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের কি কালার কোড এই। হ্যাঁ, এবার একটু দেখার চেষ্টা করি আমরা, কিছু কি বোঝা যায়? কি বুঝতেছেন বলেন তো? মানে একটা এরিয়ার মধ্যে যেটা হচ্ছে ইমেজটা ফিক্স থাকতেছে, আমাদের উপর দিয়ে টেক্সটগুলো কি চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ইমেজটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ এটা তো এরিয়ার মধ্যে দিচ্ছি, এটা তো এরিয়ার মধ্যে ইমেজটা আছে, দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে বলা হয় প্যারালাক্স, বলা হয় এটাকে প্যারালাক্স। হুম, প্যারালাক্স ইফেক্ট। হ্যাঁ, দেখি কোনো ওয়েবসাইটে এরকম এ আছে কিনা। আচ্ছা, নেট আছে স্লো। এটার মধ্যে হালকা প্যারালাক্স করছে, এটার মধ্যে হালকা করছে। যাক, মানে হচ্ছে যখন দেখবেন যে হচ্ছে কোন একটা এরিয়ার ভিতরে আপনার কন্টেন্ট গুলো হচ্ছে কি আসা যাওয়া করতেছে উপর দিয়ে, আর আপনার কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডটা কি ফিক্সড, তখন সেটারে আমরা কি বলতে পারি কি প্যারালাক্স। হ্যাঁ, এটা একটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে আমাদের ওটা হয়ে গেল। আমরা অন্য ব্যাকগ্রাউন্ড নিলে মানে আরো ভালো বুঝতে পারতাম আর কি ব্যাকগ্রাউন্ড আছে, লাইট এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। বুঝাবো না, দেখি দাঁড়ান দেখি কেমন লাগে।
সত্য। এটা এটা জি ব্যাকগ্রাউন্ড WEBP, হ্যাঁ এটা হলো আরেকটা ফরম্যাট। এখন ম্যাক্সিমাম ফরম্যাটই হচ্ছে যে ওয়েবের জন্য WEBP ইউজ করে। এটা অনেক লাইট ওয়েট, আবার কি আপনার হচ্ছে যে রেজুলেশন অনেক ভালো থাকে। এটা তো আরো বোঝা যাচ্ছে, এগুলো তো ভালো ছিল। লাগবে না, দাঁড়ান। এগুলো ছোট ছোট বুঝে আমি জন্য এরকম আরমান, আপনি ওগুলোর সাথে থেকে থেকে খারাপ হয়ে যাবেন, এর সাথে কথা বলেন না। দেখেন আবার কিছুটা বোঝাচ্ছে, দেখেন এই যে গোলাপের ফুলের প্রতি এটা আসা যাওয়া করতেছে। আর যাই হোক, তো এই হলো যে অবস্থা। এখন এখানে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। এটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। হ্যাঁ, এই শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে এগুলোর কাজগুলো করে ফেলা যায়। যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিফিট, এগুলোর কাজগুলো সুন্দর করে শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে করা পসিবল। দেখেন ওরা কি করছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিফিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই চারটা এরা এইটার মধ্যে করে ফেলছে শর্ট হ্যান্ডের মধ্যে। হ্যাঁ, দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার ইউজ করছে, তারপর কি ইউআরএল দিয়ে ইমেজটা নিয়ে নিছে, তারপর নো রিফিট ইউজ করছে, তারপর আবার কি ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করছে। হ্যাঁ, সো আসলে আমরা একটু নিজেরা ইউজ করে দেখি। আমি এইখান থেকে এটা কমেন্ট করে দিচ্ছি, রিফিট, সাইজ, পজিশন, এগুলোর সবগুলোর কি আমি রেখে দিলাম এটার ভিতরে। এই শুধু সাইজটা বাইরে করে দিয়ে, সাইজটা শুধুমাত্র ওরা সাপোর্ট করে না, আরগুলো সবই সাপোর্ট করে। দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিফিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কয়টা হলো? 4টা। ব্যাকগ্রাউন্ড কালার কয়টা হলো? 5টা। এই 5টা সবগুলাই সে একাই সাপোর্ট করে, শর্ট হ্যান্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা ইউজ করে দেখি, কথাবার্তা প্র্যাকটিক্যালি না হলে বোঝা যাবে না। এই আপনারা যারা কিবোর্ড টুকুস টুকুস করা সারা দেখেন একটু, বললাম কি কালার। হ্যাঁ, তো আমি একটা কালার এখানে নিলাম, নিয়ে এখানে কি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, চলে আসছে, নাইস। এরপরে বললাম হচ্ছে ইমেজ, ইমেজের হচ্ছে যেভাবে দিয়ে একদম সেম টু সেম তাই, জাস্ট হচ্ছে কি আপনি এটা পরে জাস্ট স্পেস দিয়ে বসাই দিবেন, কালারের পর স্পেস দিয়ে কি বসাই দিবেন, ইমেজটা চলে আসছে। ওকে, আচ্ছা, এটা বলতেছিল কি রিপিট, নো রিপিট, তাহলে আমি বললাম কি তুমি রিপিট হবে না, স্পেস দিয়ে নো রিপিট বলেন, তাহলে রিপিট আর কি হবে না, তাহলে যতটুক দেওয়ার অতটুক হয়ে এরপরে কি বাকিটা কালারটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, এটা বলছে কি সেন্টার, কি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আপনি আপনার মতো করে অন্য জায়গায় নিতে পারেন, তাই কোনো সমস্যা নেই। বললাম কি সেন্টার, সেন্টারে চলে আসছে। এর বললাম কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি ফিক্সড, এই ফিক্সড থাকবে। এই দেখেন হয়ে গেছে না? এটা আমরা প্রফেশনাল কাজ করলে অনেক সুন্দর ডিজাইন হবে, বাট আপাতত বুঝি। দেখেন এখানে আবার এখানে যে আপনার কালার ইউজ করতে হবে তার সবসময় ব্যাপারটা এরকম না, যে সবগুলো ভ্যালু ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের পরে এই যে যে ভ্যালুগুলো আছে এগুলো আগে পরে আপনি ইউজ করতে পারেন, কোনো সুবিধা নাই। সেন্টারের সাথে আপনি সেন্টার ইউজ না করে আপনি বলতে পারেন কি ধরেন রাইট, হ্যাঁ বটম এভাবে দিতে পারেন। তাহলে এটা কি ব্যাকগ্রাউন্ড পজিশনের দুইটা ভ্যালু একসাথে কাজ করলো, আর এটা কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ভ্যালুটা কাজ করলো। ওকে, তাহলে একটু করেন তো প্লিজ, এই যে শর্ট প্রোভাইডার সবাই ইউজ করেন, তাহলে আমরা নেক্সট ইয়ারে চলে যাবো। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের সাইজটা হচ্ছে সে নিচ্ছে না, আর সবগুলোই সে কি সাপোর্ট করে।
না, এইগুলা এই দুটো একটা মেনটেন করেন, এই দুটো মেনটেন করে বাদ বাকি এগুলা আগে পরে হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা প্লিজ ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সব প্রপার্টি কমেন্ট করে বা ফেলে দেন। ব্যাকগ্রাউন্ড যে কোডগুলো ছিল এই কোডগুলো শর্ট এন্ড প্রপার্টিতে আনেন, এনে বসা বসায় দেখেন, দেখুন কাজ করতেছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাইজটা আলাদা থাকবে। আর এখানে আপনার এই যে এক একটা প্রপার্টির যে ভ্যালু বসতেছে প্রতিটা ভ্যালুর পর একটা স্পেস হবে, হ্যাঁ, অন্য কিছু না। সো প্লিজ একটু ট্রাই করেন সবাই। হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে এতক্ষণ যে কথা বললাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। এগুলো শুধু ব্যাকগ্রাউন্ড না, সবকিছু ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দেখেন আমি আপনাকে কিছু ডিজাইন দেখাই। হ্যাঁ, একটু এদিকে খেয়াল করেন এখানে। হ্যাঁ, এটা কিন্তু এটা একটা ওয়েবসাইটের ডিজাইন, এটা একটা। হ্যাঁ, সেটা কিন্তু সুন্দর কিন্তু, হ্যাঁ, খারাপ না। এগুলো দেখেন, এগুলো সবগুলো সুন্দর। এগুলো একটা ক্লায়েন্টের জন্য বানানো এগুলা। দেখেন এখন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, ধরেন আবার যেটা করলাম না এটাও কিন্তু আমরাই করছি। এখন দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন তো, এটা কিন্তু প্রফেশনাল না, ওগুলো প্রফেশনাল। আবার কোড যেগুলো করলাম না এই কোডগুলো কিন্তু ওইখানেও আছে, এই কোডগুলো এখানেও আছে। তাহলে ওটা প্রফেশনাল, এটা প্রফেশনাল না, এটা কেন? এটা কারণ হচ্ছে ধরেন ল্যাক অফ প্র্যাকটিস, আর কিছু না। সোজাটি হিসাব বলেন, শুনেন, ধর আপনিও যাদের শিখবেন, ধর প্রতি আপনাদের ক্লাসে কিন্তু সবাই কিন্তু সেম প্রপার্টি গুলা শিখে দিন শেষে বের হবে। দেখা যাবে যে এদের মধ্যে কিছু কেউ কিছু কাজ খুব প্রফেশনাল কাজ হচ্ছে, আবার কেউ কেউ দেখবেন যে কি কিছুটা কম প্রফেশনাল, আবার কেউ কেউ জাস্ট কি এটা যেটা বানিয়ে দিছি এটা নিয়ে বসে আছে। এটা একটাই কারণ হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এগুলারে কিভাবে ইউজ করলে তার লুকটা প্রফেশনাল আসবে। হ্যাঁ, আর যে ধরেন আমরা প্র্যাকটিস কম করব তাদের মনে হবে যে এগুলো 1 by 1 বসালেই হয়ে যায়। আসলে বিষয়গুলো 1 by 1 বসালেই হয়ে যায় না। যদি আপনার মধ্যে কোডগুলো করতে করতে একটা কি প্রফেশনালিজম চলে আসবে, আপনি বুঝতে পারবেন কখন কোনটা ইউজ করতে হবে, কোনটা কি পরিমাণ ইউজ করতে হবে, কোনটা বাদ দিতে হবে, আবার হচ্ছে কেন একটা সাইট প্রফেশনাল হয়। ওকে, অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে এখানে আছেন, আমি অন্তত বাইটস প্রজেক্টের ক্ষেত্রে চিন্তা করি যে হচ্ছে যে আপনারা কিন্তু শেখার জন্যই আসছেন। বাইটস প্রজেক্টে যেটা হচ্ছে আমাদের এসএ প্রজেক্টে যেটা ছিল যে হচ্ছে কি আপনারা প্রজেক্ট শেষে একটা অ্যামাউন্ট, ভালো সার্টেন একটা অ্যামাউন্ট পেতেন, আবার কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না। বাইটস প্রজেক্টে যেটা হচ্ছে যে এন্ড অফ কোর্স কিছু পাচ্ছেন না আপনারা, যদি পরীক্ষা ফেল করেন সার্টিফিকেটও পাবেন না। হ্যাঁ, আবার হচ্ছে যে টাকা দিয়ে আপনার কোর্স করতে হচ্ছে। তাহলে এখানে একবার ফাওতো না ব্যাপারটা। ডেফিনেটলি কিছু হলেও কি শেখার একটা ইন্টারেস্টেড আছেন আপনারা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে একটু প্র্যাকটিস করেন। বিষয়গুলো ইজি মনে হতে পারে, সিলি মনে হতে পারে, কিন্তু এইগুলা ছাড়া স্কিপ করলে তো আপনি আগাতে পারবেন না। এখন আমাদের ওয়েব সেক্টরটা এত ক্রিটিক্যাল হয়ে গেছে, আপনি ফ্রন্ট এন্ড বাদ দিয়ে ব্যাক এন্ড শিখবেন আপনার কোনো ভ্যালু নেই। আপনি ব্যাক এন্ড বাদ দিয়ে ফ্রন্ট এন্ড শিখবেন আপনার কোনো কি ভ্যালু নেই। আপনার ওভারঅল সবই লাগবে, খুঁটিনাটি থেকে অ্যাডভান্স সবই লাগবে। আর অ্যাডভান্স বিষয়গুলো কখনোই বেসিক স্কিপ করা হয় না। বেসিক সবসময় বেস, বেস স্ট্রং হলে আপনি হচ্ছে যে গাছের উপরে যে আপনি আরামসে বসতে পারবেন। তাহলে আপনার কেউ গাছের উপরে তুলে দিল, মই নাই নিচে দিয়ে একদম করে পড়ে যাবে একদিন না একদিন। বেস সবসময় আপনারা ধরে রাখতে হবে। এখন মনে করেন এগুলো যদি আপনি ভালো করে শিখেন, যে এরপরে যখন আপনি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক করবেন, তাহলে আপনি ধরা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপে যাই না কেন, ধরেন একটা সিএসএস ফ্রেমওয়ার্ক আপনি করতেছেন, তাহলে আপনি সিএসএস ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে একটা কোড দেখলে এটা কোডটা কিভাবে হচ্ছে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখানে কালার একটা আছে। হ্যাঁ, কারণ এখন আমি যদি আপনাকে বলি যে কালারটা কিভাবে হয়েছে, আপনি কোড না লিখলে অন্তত বুঝতে পারবেন যে এটা এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে ফন্টের মধ্যে একটা কি টেক্সট কালার আছে। এটা তো আমরা একটু বুঝি, একটু বোঝাটাও কিন্তু খুব জরুরি। আইদার আপনি শুধুমাত্র কপি পেস্ট করবেন, আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আসবে না। আর ক্রিয়েটিভিটি না আসলে আপনি প্রফেশনাল কাজ আপনি করতে পারবেন না। এটা ফ্রন্ট এন্ডের জন্য একই কথা, ব্যাক এন্ডের জন্য কি একই কথা। প্র্যাকটিস অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর ডে বাই ডে আপনার আমাদের ওয়েবের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে HTML, এরপর আর কোনো কিছু ইজি নেই অ্যাকচুয়ালি। মনে হয় যে সিএসএসটা খুব ইজি, একটা বসাই দিলে হয়ে যায়, কিন্তু যখন এটা প্রফেশনাল কাজ করতে দেওয়া হয় তখন অ্যাকচুয়ালি কি জিনিসটা বোঝা যায় যে কতটা ইজি। কারণ ওই যে যেটা বললাম শুধুমাত্র প্রপার্টি ভ্যালু বসালে কাজ হয়ে যায় না, এটা কতটা আপনার স্মুথ মানে এটা কি বলা যায় মানে প্রফেশনালিজম ভাবে বসাইতে হয়, ইউজ করতে হয়, এটার উপর ডিপেন্ড করে যে আপনার স্কিল কতটুকু কি। ওটাও যে হয়তো আপনার এখানে প্র্যাকটিসটা বেশি, এজন্য মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তা তো ডেফিনেটলি। মানে কঠিন বলতে হচ্ছে যে আপনার যে প্রফেশনাল একটা লুক নিয়ে আসা কিন্তু ডিফিকাল্ট। এটা প্র্যাকটিস করতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এটা। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, এরপরে কি আছে আমরা ওটা দেখে চলেন। আমরা ইমেজ নিলাম, রিপিট নিলাম। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে বক্স মডেলটা আছে আমাদের। হ্যাঁ, তো বক্স মডেলটা হচ্ছে যে আমরা একটু আইডিয়া নিয়ে শেষ করে দিবে, আমরা কালকে এটা নিয়ে ধরবো না, আজকে আমরা করবো না, এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে ছেড়ে দিবে। এটা কালকের টপিক, আমাদের আগামীকালের টপিক। আমরা যারা আছে ক্লাসে আসছে কালকে ক্লাসগুলো মিস দিন না, আমাদের এই সপ্তাহের মধ্যে সিএসএসটা আমরা কভার করার চেষ্টা করবো। কভার করে ফেললে নেক্সট উইকে আমরা ট্যাবলেট ধরে ফেলতে পারবো আমরা। হয়তো এই উইকে ট্যাবলেট ধরে ফেলবো যদি আমরা ঠিকঠাক মতো আপনারা আসেন আর পাশে একটা প্র্যাকটিস করেন। এই বক্স মডেলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েব টেমপ্লেট বানানোর জন্য। উইদাউট বক্স মডেল বা বক্স মডেলের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। বক্স মডেলের মধ্যে কি আছে? পেডিং আছে, বর্ডার আছে, মার্জিন আছে। হ্যাঁ, একটা টেমপ্লেটের ক্ষেত্রে আপনার হচ্ছে এই পেডিং, বর্ডার, মার্জিন খুব ইম্পর্টেন্ট। ধরেন এটা একটা আমার কি স্লাইডার, এখানে একটা স্লাইডারের পরে কতটুকু জায়গায় ফাঁকা রাখবেন, এটা আপনার হচ্ছে কি? হ্যাঁ, এটা মার্জিন। বাইরে বাইরে হলে কি মার্জিন। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই সিরিয়াল সেকশনের মাঝে কতটুকু ফাঁকা থাকবে এটা হচ্ছে মার্জিন। আবার এই যে একটা এরিয়া, এরিয়ার ভিতরে ফাঁকা আছে না, এগুলো হচ্ছে কি প্যাডিং। ওকে, এরপরে হচ্ছে আপনার বর্ডারও থাকতে পারে কোথাও না কোথাও। আচ্ছা, এখানে বর্ডার নাই, বর্ডার থাকতে পারে আমাদের একটা area, আমাদের লাইক ধরেন এটা ধরেন বর্ডার ধরতে পারে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, দুইটা ইমেজের মাঝখানে একটা কি আপনার বর্ডার দিয়ে দিচ্ছি। তো এই বর্ডারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেডিং আর মার্জিন। পেডিং আর মার্জিন ভালো করে ইউজ করতে হলে আপনাকে বুঝতে হবে কি বক্স মডেল। বক্স মডেল না বুঝে এটা করতে গেলে আপনি ঝামেলা পড়ে যাবেন। বক্স মডেল বুঝতে গেলে আমাদের অটোমেটিক্যালি কি বর্ডার, তারপর হচ্ছে যে আমাদের মার্জিন, প্যাডিং অটোমেটিক বোঝা হয়ে যাবে। আর বর্ডার, পেডিং, মার্জিন এগুলো বুঝতে গেলে আমাদের কাছে চলে আসবে হচ্ছে যে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, আর এগুলো শিখতে গেলে আমাদের কাছে চলে আসবে হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট গুলো। হ্যাঁ, সিমেন্টিক এলিমেন্ট। ওকে, তো সিমেন্টিক এলিমেন্ট গুলো চলে আসলে আমরা টেমপ্লেট করার দিকে একটু কি আগায় যাব। সো এগুলা নেক্সট ক্লাস বা নেক্সট একটা ক্লাসের মধ্যে এগুলো সব কভার হয়ে যাবে। সো আপনারা একটু প্লিজ মিস দিয়েন না, একটু চলে আসেন। আর হচ্ছে যে সিএসএস এর যদি মনে হয় যে কোথাও মানে শুরু করতে ঝামেলা হচ্ছে, তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাস ভিডিও, ফার্স্ট বেসের প্রিভিয়াস ক্লাসের ভিডিও, আর আপনাদের বেসের আজকের ক্লাসের ভিডিওগুলো একটু কি বাসায় গিয়ে প্র্যাকটিস করান, তাহলে রিকভারি গুলো হয়ে যাবে। দ্যাটস ইট। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কিছু বোঝার থাকলে, কোশ্চেন থাকলে বলতে পারেন।